আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই হতে দশম অধ্যায় অম্ল, ক্ষারক ও লবণ এর গত ক্লাসের পর হতে আলোচনা করব। প্রথমেই জেনে নেওয়া যাক H2SO4 একটি অ্যাসিড। এটি যে একটি অ্যাসিড, এটা আমরা কিভাবে বুঝব? গত ক্লাসে আমি তোমাদের অ্যাসিডের বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম পড়িয়েছিলাম। সেখানে যে অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো ছিল: স্বাদ, সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া, ক্ষারকের সাথে বিক্রিয়া, ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া, লিটমাস পেপারের সাথে রঙের যে পরিবর্তনের বিষয়টা, এই বিষয়গুলো এখন আমরা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখব যে H2SO4 এটা ওই সকল ধর্ম মেনে চলে কিনা। যদি অ্যাসিডের বৈশিষ্ট্যপূর্ণ ধর্মগুলো এর মধ্যে থাকে তাহলে আমরা বুঝবো এটা একটা অ্যাসিড। তো দেখা যাক, প্রথমেই যদি আমি স্বাদের কথা বলি, তো স্বাদ কেমন হবে? সালফিউরিক অ্যাসিডের স্বাদ টক হবে। তারপর যদি আমি এটা জলীয় দ্রবণে বিক্রিয়া দিই তাহলে কেমন হবে? জলীয় দ্রবণে যদি আমি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিই তাহলে দেখব যে সালফিউরিক অ্যাসিড থেকে আমরা H+ আয়ন পেয়ে যাই, যেটা আমরা প্রথম এভাবে পাবো। দ্বিতীয় ধাপে এখান থেকে আর একটা হাইড্রোজেন আয়ন পাওয়া যেতে পারে। লিটমাস পেপার যদি পরীক্ষা করি তাহলে কি দেখব? লিটমাস পেপার পরীক্ষায় দেখা যাবে যে লিটমাস কাগজ, এটা যদি আমরা লিটমাস কাগজটা, নীল লিটমাসকে যদি আমরা এর জলীয় দ্রবণে ধরি তাহলে নীল লিটমাস পেপারটা লাল হয়ে যাবে। এবার আমরা যদি এই H2SO4 এর সাথে আমরা একটা ক্ষারকের বিক্রিয়া দিই, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই, তাহলে দেখব উৎপন্ন হয় লবণ এবং পানি। সালফিউরিক অ্যাসিডের সাথে যদি আমরা ধাতব কার্বনেটের বিক্রিয়া দেই তাহলে দেখব উৎপন্ন হয় লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড। H2SO4 এর সাথে যদি আমরা সক্রিয় ধাতুর বিক্রিয়া দিই, যেমন ম্যাগনেসিয়ামের বিক্রিয়া দিই, তাহলে এই ম্যাগনেসিয়াম হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই যে বিক্রিয়াগুলো, এই যে বৈশিষ্ট্যগুলো, এখানে স্বাদ, পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়ন দান, লিটমাস কাগজ এর জলীয় দ্রবণ নীল লিটমাস লাল করে দিচ্ছে, এটা H2SO4 সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে লবণ পানি উৎপন্ন করছে, সালফিউরিক অ্যাসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড, পানি উৎপন্ন করছে, H2SO4 ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। এগুলো সবই অ্যাসিডের বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম। সুতরাং এই ধর্মগুলো থেকে আমরা বুঝতে পারি যে H2SO4 একটি অ্যাসিড, অর্থাৎ অ্যাসিডের সব ধর্ম H2SO4 যথাযথভাবে মেনে চলছে, তাই আমরা বলছি যে H2SO4 এটি একটি অ্যাসিড। এরকম আরও কিছু যৌগকে আমরা এরকমভাবে প্রমাণ করতে পারি অ্যাসিড। এবার আরেকটি যৌগ HCl, এটা যে অ্যাসিড সেটা আমরা প্রমাণ করতে চাই। আগের মতোই সালফিউরিক অ্যাসিড যেমন স্বাদ, লিটমাস কাগজ ইত্যাদি বিক্রিয়া দিয়েছিল, আমরা দেখব যে HCl এটা ওইরূপ বিক্রিয়া দেয় কিনা। যদি অ্যাসিডের বৈশিষ্ট্যপূর্ণ ধর্মগুলো এর মধ্যে আমরা পেয়ে যাই তাহলে বুঝবো যে HClও একটা অ্যাসিড। তো দেখি স্বাদ, যদি এটা আমরা স্বাদ গ্রহণ করি তাহলে দেখব যে এটাও টক স্বাদযুক্ত। HClকে যদি আমরা পানির মধ্যে দিই দেখব যে এটা হাইড্রোজেন আয়ন তৈরি করে। লিটমাস কাগজের পরীক্ষাটা যদি আমরা করি দেখব যে জলীয় দ্রবণে নীল লিটমাস যোগ করলে লাল হয়ে যাবে। HClকে যদি আমরা এরকম একটা ক্ষারকের সাথে বিক্রিয়া দিই তাহলে দেখব লবণ পানি উৎপন্ন হচ্ছে, এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করে। HClকে যদি আমরা ধাতব কার্বনেট, যেমন সোডিয়াম কার্বনেট এর সাথে বিক্রিয়া দিলে উৎপন্ন হয় লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড।
সোডিয়াম ক্লোরাইড লবণ, কার্বন ডাই অক্সাইড গ্যাস আর পানি। এবার যদি আমরা এই সেলকে সক্রিয় ধাতু যেমন ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়ে দিই তাহলে উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস। এই যে বৈশিষ্ট্যগুলো, এই যৌগের যে বৈশিষ্ট্যগুলো আমরা এখান থেকে দেখলাম সেগুলো অ্যাসিডের বৈশিষ্ট্য বা ধর্মের সাথে মিলে যাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি এই সেল একটা অ্যাসিড। এভাবে পরীক্ষায় যে কোনো একটা অ্যাসিড দিয়ে তোমাকে যদি বলে যে এটি একটি অ্যাসিড ব্যাখ্যা করো, তখন তুমি এই বৈশিষ্ট্যপূর্ণ ধর্মগুলো লিখে বলবা যে অ্যাসিডের ধর্মের সাথে এই ধর্মগুলো মিলে যায়, সুতরাং ওই যৌগ একটা অ্যাসিড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যৌগের পরিবর্তে যদি নাইট্রিক HNO3 নাইট্রিক অ্যাসিড এটা যদি দেয়, ইথানোয়িক অ্যাসিড এটা যদি দিয়ে ব্যাখ্যা করতে বলে যে এই যৌগগুলো অ্যাসিড, তাহলে আমরা সেম এই ধরনের বৈশিষ্ট্যগুলো লিখব এবং দেখব যে হ্যাঁ এদের মধ্যেও এই ধরনের বৈশিষ্ট্য আছে। তখন বিক্রিয়ার ধরনগুলো একটু আলাদা হবে, লবণগুলো চেঞ্জ হবে। লক্ষ্য রাখতে হবে যেন বিক্রিয়া লিখতে তোমাদের ভুল না হয়। তেমনি করে ইথানোয়িক অ্যাসিডকে নিয়ে যদি আমরা প্রমাণ করতে চাই অ্যাসিড এটা একটা অ্যাসিড, তাহলেও আমরা এই বৈশিষ্ট্যগুলো লিখব। এছাড়া আরও যে অ্যাসিডগুলো আছে যেমন পারক্লোরিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড বা আরও অন্যান্য অ্যাসিড যেগুলো আছে সেগুলো দিয়ে তোমাদের বলতে পারি এইটি অ্যাসিড কেন, তখন তোমাদের এই বিক্রিয়া এবং এই ধর্মগুলো লিখতে হবে এবং পরে বলতে হবে এই ধর্মগুলো অ্যাসিডের বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম, সুতরাং এই যৌগটি একটি অ্যাসিড। আমি তোমাদের এর আগে অ্যাসিডের সংজ্ঞায় বলেছিলাম অ্যাসিড হলো হাইড্রোজেনযুক্ত যৌগ যারা জলীয় দ্রবণে H+ আয়ন দান করে, ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, এরকম কিছু কথাবার্তা বলেছিলাম। তো হাইড্রোজেন থাকলেই সেই যৌগ কি অ্যাসিড হবে? হাইড্রোজেন থাকলেই যৌগটা অ্যাসিড হয় না। অ্যাসিডের বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম তাদের প্রদর্শন করতে হয়। যেমন একটু আগে আমি তোমাদের প্রমাণ করে দিয়েছি HCl এর মধ্যে হাইড্রোজেন আছে এবং এই HClটা অ্যাসিডের বৈশিষ্ট্য ধর্মগুলো প্রদর্শন করে, মেনে চলে। সুতরাং HCl হাইড্রোজেনযুক্ত যৌগ এবং এটা একটা অ্যাসিড। কিন্তু এরকম অনেক হাইড্রোজেনযুক্ত যৌগ আছে যেগুলো অ্যাসিড নয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি CH4 যেটাকে আমরা বলছি মিথেন। এই মিথেন হলো গ্যাস যেটা আমরা বাসা বাড়িতে রান্নার কাজে ব্যবহার করছি। দেখো সংকেত CH4, এখানে কিন্তু হাইড্রোজেন আছে। তো হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন থাকলেই কি যৌগটা অ্যাসিড হবে? এখন আমরা দেখব যে CH4 অ্যাসিডের যে বৈশিষ্ট্যপূর্ণ ধর্মগুলো ছিল সেগুলো মেনে চলে কিনা। যদি হাইড্রোজেনের বৈশিষ্ট্যপূর্ণ ধর্মগুলো CH4 মেনে চলে তাহলে বলবো এটা একটা অ্যাসিড, আর যদি না মানে তাহলে বলবো যে এটা অ্যাসিড নয়। দেখো প্রথমে আমরা যদি এর স্বাদ গ্রহণ করি তাহলে দেখব এটা টক স্বাদযুক্ত নয়, টক স্বাদযুক্ত হয় না, সুতরাং অ্যাসিডের এই ধর্মটা সে মানল না। CH4কে যদি আমরা পানির মধ্যে দিই তাহলে CH4কে যদি পানির মধ্যে দিই তাহলে এরকম হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় না, সুতরাং আমরা এই বৈশিষ্ট্যটাও CH4 এর মধ্যে পাচ্ছি না। লিটমাস পেপার, এখানেও যদি আমরা নীল লিটমাস ধরি লাল হবে না। CH4 যদি আমরা জলীয় দ্রবণটা নিয়ে তার মধ্যে যদি আমরা নীল লিটমাস ধরি তাহলে লাল হবে না। CH4 ক্ষারের সাথে বিক্রিয়া করে এরকম লবণ পানি উৎপন্ন করে না, সুতরাং এটা অ্যাসিডের এই বৈশিষ্ট্য মানছে না। এই CH4 এটাকে যদি আমরা ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করাই তাহলে এভাবে লবণ পানি গ্যাস উৎপন্ন হয় না। CH4কে যদি আমরা সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া দেই তাহলে এরকম হাইড্রোজেন গ্যাসও উৎপন্ন হয় না। সুতরাং এই যে বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম অ্যাসিডের সেগুলো CH4 মানছে না, বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করতে পারছে না। তাই হাইড্রোজেনযুক্ত যৌগ হওয়া সত্ত্বেও CH4 অ্যাসিড নয়। এরকম আরও কিছু যৌগ আছে যেগুলো হাইড্রোজেনযুক্ত যৌগ হওয়া সত্ত্বেও অ্যাসিড হবে না। তোমাদের পরীক্ষায় যেগুলো আসে সেগুলো আমি বলছি। CH4 তোমাদের বইয়ে আছে। C2H6 এটাও একটা হাইড্রোজেনযুক্ত যৌগ যার নাম হলো ইথেন। এই ইথেনে হাইড্রোজেন থাকা সত্ত্বেও এটা একটা অ্যাসিড নয়, এটিও একটা অ্যাসিড নয়। কেন অ্যাসিড নয়? কারণ এটাও এই সব বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম প্রদর্শন করতে পারে না। সুতরাং হাইড্রোজেনযুক্ত যৌগ হলেই যে অ্যাসিড হবে এটা আমাদের এই ধারণাটা আমাদের ঠিক নয়। তা আমরা এই দুটি যৌগকে উদাহরণ হিসেবে নিয়ে বুঝতে পেরেছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এই অ্যাসিডগুলো কোন কোন কাজে আমরা ব্যবহার করে থাকি? অ্যাসিডের ব্যবহার এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়।
প্রথমেই আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার সম্পর্কে তোমাদের একটু বলে নিই। হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো HCl। এটা আমাদের কি কি কাজে আমরা ব্যবহার করি? HCl আমাদের পাকস্থলীতে উৎপন্ন হয়। এটা আমাদের খাদ্য পরিপাকে সহায়তা করে, অর্থাৎ খাবারগুলোকে হজম করতে সহায়তা করে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রথম যে ব্যবহারটা আমি এখানে লিখে রেখেছি সেটা হলো খাদ্য পরিপাকে, অর্থাৎ খাদ্য পরিপাক করতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার হয়। ইস্পাত ইস্পাত হলো সংকর ধাতু, লোহা এবং অন্যান্য মৌলের সমন্বয়ে একটি নতুন ধাতু তৈরি করা হয় যেটাকে বলা হয় ইস্পাত, যেটা লোহার থেকে অনেক মজবুত এবং শক্তিশালী। এই ইস্পাত তৈরিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার করা হয়। ওষুধ শিল্পে ওষুধপত্র তৈরি করার ক্ষেত্রে HCl ব্যবহার করা হয়। চামড়া শিল্পে চামড়া যখন আমরা পাকাকরণ করি অথবা চামড়া থেকে যখন বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী তৈরি করা হয় সেই ক্ষেত্রেও HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার হয়ে থাকে। এছাড়া আরও অনেক কাজেই হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার হতে পারে ইত্যাদি। এবার আসো H2SO4 মানে হলো সালফিউরিক অ্যাসিড, এটার ব্যবহার। H2SO4 সালফিউরিক অ্যাসিড বলা হয়ে থাকে যে কোনো একটা দেশ শিল্পক্ষেত্রে কতখানি উন্নত তা নির্ভর করে ওই দেশে প্রতিদিন কী পরিমাণ সালফিউরিক অ্যাসিড উৎপাদন হয় এবং কী পরিমাণ ব্যবহার হয়। যে দেশ যত বেশি পরিমাণে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছে সেই দেশ শিল্পক্ষেত্রে তত বেশি সমৃদ্ধ। তো সালফিউরিক অ্যাসিডের অনেক ব্যবহার আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ব্যবহার আমি তোমাদের বলছি। আইপিএসের ব্যাটারি, আমরা বাসাবাড়িতে বিদ্যুতের পরিবর্তে অনেক সময় বিদ্যুৎ চলে গেলে যে আমরা আর একটা বিকল্প হিসেবে যে আইপিএস ব্যবহার করি, সেই বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করতে যে আইপিএস লাগে সেখানে একটা ব্যাটারির প্রয়োজন হয়। সেই ব্যাটারির মধ্যে তরল হিসেবে সালফিউরিক অ্যাসিডের দ্রবণ ব্যবহার করা হয়। গাড়ির ব্যাটারিতে গাড়িতে যে ব্যাটারিগুলো থাকে সেখানেও আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি। এমনকি সৌর বিদ্যুৎ এবং মাইক বাজানোর ক্ষেত্রে যে ব্যাটারি লাগে সেখানেও আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি। ডিটারজেন্ট প্রস্তুতির সময় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। ডিটারজেন্ট হচ্ছে পরিষ্কারক, এটা দিয়ে আমরা কাপড় বা বিভিন্ন বস্তু পরিষ্কার করতে পারি। তো ডিটারজেন্ট তৈরি করতে আমাদের সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে হয়। এছাড়া ওষুধপত্র তৈরি করতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। কীটনাশক অর্থাৎ ক্ষতিকর যে কীট বা পতঙ্গগুলো আছে তাদেরকে নির্মূল করার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য যে ওষুধপত্র তৈরি করা হয় সেক্ষেত্রেও সালফিউরিক অ্যাসিডের ব্যবহার হয়। পেইন্ট মানে রং শিল্পে রং তৈরি করার ক্ষেত্রেও সালফিউরিক অ্যাসিডের ব্যবহার আছে। এমনকি যে কাগজে আমরা লিখছি বা যে কাগজে আমরা বই তৈরি করে পড়ালেখা করছি সেই কাগজ শিল্পেও সালফিউরিক অ্যাসিডের ব্যবহার আছে। এছাড়া আরও অনেক কাজেই সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। এবার আসো নাইট্রিক অ্যাসিড HNO3, এই নাইট্রিক অ্যাসিডের ব্যবহার সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলি। সার কারখানায় অর্থাৎ সার উৎপাদনের ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। সার আমরা কোথায় ব্যবহার করছি? কৃষিজ পণ্য সামগ্রী যেমন ধান, পাট, গম, চা এগুলো উৎপাদনের ক্ষেত্রে, বিভিন্ন শাকসবজি উৎপাদনের ক্ষেত্রে আমরা সার ব্যবহার করি, ইউরিয়া সার, টিএসপি সার, এরকম সার। সেই সার উৎপাদনের ক্ষেত্রে আমাদের এই নাইট্রিক অ্যাসিডের ব্যবহার করা হয়। ধাতু আহরণে, ধাতু প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না, বিভিন্ন যৌগ হিসেবে থাকে। এই ধাতুগুলো সক্রিয় ধাতু, যেগুলো নিষ্ক্রিয় ধাতু সেগুলো মুক্ত হিসেবে থাকতে পারে। তো সক্রিয় ধাতু যেগুলো, এগুলো আমাদের আলাদা করতে হয়, অর্থাৎ যৌগগুলো থেকে আলাদা করে এদেরকে মুক্ত করতে হয়। যেমন সোডিয়ামকেই যদি আমি বলি, সোডিয়াম প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। সোডিয়াম ক্লোরাইড হিসেবে, সোডিয়াম নাইট্রেট হিসেবে থাকতে পারে। সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম নাইট্রেট এরকম হিসেবে থাকতে পারে। তাহলে এই সকল যৌগ থেকে এই ধাতুটাকে আমরা মুক্ত করতে চাই, বের করে আনতে চাই। এই বের করে আনাটাকেই বলা হয় ধাতু আহরণ। তাহলে এরকম যৌগ প্রকৃতিতে যে যৌগগুলো আছে সেই যৌগগুলো থেকে এই ধাতুগুলো যখন আমরা মুক্ত করব, আহরণ করব, সেই ক্ষেত্রেও নাইট্রিক অ্যাসিডের ব্যবহার আছে। সমুদ্রের পানিতে সোডিয়াম ক্লোরাইড থাকে প্রকৃতিতে, তাহলে আমরা এই ধাতুগুলোর যৌগ পাই। সেখান থেকে ধাতুগুলোকে আহরণের ক্ষেত্রে আমরা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করি। এবার আসো, এটা এক ধরনের অ্যাসিড। এই অ্যাসিডটা আমি তোমাদের নামটা লিখে দেই। এটা হলো কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড
যেটার আরেকটা নাম হলো ফেনল। ফেনল সংকেত হলো C6H5OH, এটাকে আমরা গাঠনিক সংকেত এইভাবে লিখতে পারি। তো এই কার্বলিক অ্যাসিড বা ফেনল দিয়ে আমরা কি করব? কার্বলিক অ্যাসিড বা ফেনল বাসা বাড়িতে সাপের উপদ্রব হলে, সাপ দেখা গেলে সেখানে যদি আমরা কার্বলিক অ্যাসিড রেখে দেই তাহলে সাপ আসবে না, অর্থাৎ সাপ তাড়াতে কার্বলিক অ্যাসিডের ব্যবহার হয়। এবার আমি তোমাদের এক এক করে বলছি অ্যাসিডের ব্যবহার। এই যে ব্যবহার, এই ব্যবহারগুলো ছাড়াও আরও অনেক কাজে সালফিউরিক অ্যাসিড, এই অ্যাসিডগুলোর ব্যবহার আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড বা আরও যে অ্যাসিডগুলো আছে সেগুলো আমাদের আমরা ব্যবহার করছি আমাদের স্বার্থে, আমাদের উন্নতির লক্ষ্যে। তো এই হলো অ্যাসিডের ব্যবহার। অ্যাসিড ছোড়ার শাস্তি। প্রিয় শিক্ষার্থী, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাসিড ছোড়ার শাস্তিটা কি? তোমাদেরকে আগের ক্লাসে আমি তোমাদের বলেছিলাম অ্যাসিড আক্রান্ত ত্বক পূর্বের অবস্থায় ফিরে আসে না। অ্যাসিড আক্রান্ত মুখের দিকে তাকালে আমাদের ভয় লাগে। তো অ্যাসিড ছোড়ে কারা? দুষ্ট কিছু লোক আছে, বিভিন্ন কারণে তারা শত্রুতা করে কি করে, অন্য লোকের অনিষ্ট করার জন্য, ক্ষতি করার জন্য অ্যাসিড ছোড়ে। কম বয়সী যে ছেলেমেয়েরা আছে তাদের মধ্যে এই অ্যাসিড ছোড়ার প্রবণতাও দেখা যায়, লক্ষ্য করা যায়। একটা ছেলে একটা মেয়ের মুখে অ্যাসিড ছুড়ে দিচ্ছে। তোমাদের জানা থাকা দরকার অ্যাসিড ছোড়ার শাস্তি কি হতে পারে। অ্যাসিড ছোড়ার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। এছাড়া বিভিন্ন অর্থদণ্ড বা বিভিন্ন মেয়াদি কারাদণ্ডও হতে পারে। তাই অ্যাসিড ছোড়া থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, বিরত থাকতে হবে। অ্যাসিড ছোড়া একটি জঘন্যতম অপরাধ। তো অ্যাসিড ছোড়া মারাত্মক অপরাধ। একদিকে যেমন অ্যাসিড ছুঁড়ে অন্যের অনিষ্ট করছে দুষ্ট লোকেরা, তেমনি অ্যাসিড আমাদের শিল্পক্ষেত্রে বা আমাদের নিত্য প্রয়োজনীয় বস্তুগুলো উৎপাদন করতে বা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে অ্যাসিডগুলোর আমাদের প্রয়োজন হয়। তো অ্যাসিড ছুঁড়ে যেমন দুষ্ট লোকেরা অন্য লোকের অনিষ্ট করছে, ক্ষতি করছে, তেমনি আমাদের প্রয়োজনীয় খনিজ অ্যাসিড কী করছে, ঘাটতি করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমাদের প্রয়োজনীয় অ্যাসিডগুলো কমে যাচ্ছে। তো কারণে যদি কেউ অ্যাসিড আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে তাকে দ্রুত অধিক পরিমাণ পানি দিয়ে ক্ষতস্থানটা ধুয়ে ফেলতে হবে। জৈব অ্যাসিড আমাদের শরীরে লাগলে সেটা আমাদের জন্য তেমন কোনো ক্ষতি করে না। জৈব অ্যাসিড কোনগুলো সেগুলো আমি তোমাদের বলছি, যে বিভিন্ন খাদ্যদ্রব্যের মধ্যে থাকে, এগুলো হলো কম সক্রিয়। কিন্তু অজৈব বা খনিজ অ্যাসিডগুলো খুবই সক্রিয়। এই কারণে কি হয়, এরা আমাদের ত্বককে ক্ষতবিক্ষত করে ফেলতে পারে। সুতরাং এই বিষয় থেকে, অর্থাৎ অ্যাসিড ছোড়ার যে বিষয়টা আছে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এখানে অ্যাসিড ছোড়ার শাস্তিটা আমরা জানলাম। এবার কিভাবে আমরা অ্যাসিড ছোড়া থেকে লোকজনদের বিরত রাখতে পারবো, এটা আমাদের সামাজিকভাবে আমাদের কিছু দায়বদ্ধতা থেকে যায়। আমরা লিফলেট তৈরি করব, বিভিন্ন গণমাধ্যমে সেগুলো প্রচার করব, অ্যাসিড ছুড়লে কী কী শাস্তি হতে পারে, কী কী ক্ষতি হতে পারে। মূলত যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো সচেতনতা বৃদ্ধি করতে হবে। যখন জনগণ সচেতন হবে তখন এই অ্যাসিড ছোড়ার মতো জঘন্যতম কাজটি আর হবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা আর একটা বিষয় শিখব। সালফিউরিক অ্যাসিড পানিতে ঢালা ঠিক নয়। কেন ঠিক নয়? সালফিউরিক অ্যাসিড, আমি তোমাদের বলেছিলাম সালফিউরিক অ্যাসিড একটি অজৈব অ্যাসিড এবং সবল অ্যাসিড। মানে হলো যে এটা পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। এর ক্রিয়াশীলতা অনেক বেশি, পানির প্রতি এর আসক্তিও অনেক বেশি। যখন সালফিউরিক অ্যাসিড আমরা পানিতে ঢালবো তখন প্রচুর তাপের সৃষ্টি হবে। এই তাপটা কি করবে, পানিকে বাষ্পীভূত করবে। পানি যখন বাষ্পীভূত হবে তখন পানির সাথে এই অ্যাসিডটা মিশ্রিত হয়ে আমাদের চারপাশে ছড়িয়ে দেবে। সেটা যদি তোমাদের ত্বকে বা আমাদের চোখে মুখে এসে লাগে তাহলে অ্যাসিডের ক্রিয়াশীলতা শুরু হবে এবং আমাদের সালফিউরিক অ্যাসিড যে ক্ষতিগুলো করতে পারে সেই ক্ষতিগুলো হতে শুরু করবে। সুতরাং সাবধান থাকতে হবে। যদি তোমাদের অ্যাসিডের মধ্যে অ্যাসিডকে লঘু করতে হয়, পাতলা করতে হয়, সেক্ষেত্রে পানিতে সালফিউরিক অ্যাসিড ঢালা যাবে না। কি করতে হবে, বরং একটা পাত্রে সালফিউরিক অ্যাসিড নিয়ে সেখানে ফোটায় ফোটায় ধীরে ধীরে পানি ঢালতে হবে এবং
অ্যাসিডটাকে লঘুকরণ করতে হবে, পাতলা করতে হবে। পরীক্ষাগারে অনেক সময় আমাদের এই অ্যাসিডটাকে লঘু করতে হয়, সুতরাং এই বিষয়টা তোমাদের মাথায় রাখা উচিত। এই কারণে সালফিউরিক অ্যাসিড পানিতে ঢালা ঠিক নয়। এমনকি ঢালার সময় পানি এবং অ্যাসিড এত দ্রুত বিক্রিয়া করে যে সেটা ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু হয়ে চারদিকে ছড়িয়ে পড়তে পারে, সেটা তোমার শরীরে লেগে যেতে পারে, আর শরীরে লাগলে তোমার চামড়া ক্ষতবিক্ষত হতে পারে। সুতরাং এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের এক এক করে যে বিষয়গুলো পড়ানোর চেষ্টা করেছি, শেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা সেগুলো মনোযোগ সহকারে শুনছো এবং দেখছো। এই থেকে তোমরা আশা করি শিখতে পারবা এবং সেগুলো পরীক্ষায় আসলে তোমরা লিখতে পারবা। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।